হাই এভরিওয়ান, তাহলে আজকে আমরা এই ক্লাসে দেখব ডাইনাইট্রোজেন বা N2 সম্পর্কে। তাহলে প্রথমেই দেখতে হবে যে এই N2কে প্রিপারেশন কীভাবে করতে হয় বা একে প্রিপেয়ার কীভাবে করতে হয়। তাহলে প্রথম বিক্রিয়াটা যেটা আছে, যেটা আমরা ল্যাবে ব্যবহার করে থাকি, প্রথমে অ্যামোনিয়াম ক্লোরাইড নিতে হয়, তার সাথে নিতে হয় সোডিয়াম নাইট্রাইট মানে NaNO2। তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড এটা যদি ভাঙে কী উৎপন্ন করবে? NH4+ আর Cl-। সোডিয়াম নাইট্রাইট এটাকে যদি ভাঙা হয় কী উৎপন্ন হবে? Na+NO2-। তাহলে যখন এরা নিজেদের মধ্যে বিক্রিয়া করবে কী উৎপন্ন করবে? দেখো, এই যে NH4টা আছে এটা বিক্রিয়া করবে কার সাথে? NO2-র সাথে। তাহলে NH4NO2 মানে অ্যামোনিয়াম নাইট্রাইট। আর এই যে Na আর Cl আছে এটা বিক্রিয়া করে কী উৎপন্ন করবে? NaCl। হলো। এরপরে এই যে অ্যামোনিয়াম নাইট্রাইটটা পেলে এটাকে যদি তুমি হিট করে দাও, এখান থেকে জলটা বেরিয়ে যাবে। তাহলে 4টা হাইড্রোজেন আর 2টো অক্সিজেন মিলে কী করবে? 2টো জল তৈরি করবে। তাহলে কী পড়ে থাকবে ওখানে? N2 পড়ে থাকবে। এই যে তুমি N2 পেয়ে গেলে বা ডাইনাইট্রোজেন পেয়ে গেলে। তাহলে এটা হচ্ছে ফার্স্ট প্রসেস। সেকেন্ড, ধরো অ্যামোনিয়াম ডাইক্রোমেট, তাহলে NH4 Cr2O7। তাহলে এইটাকে যদি তুমি হিট করো, তাহলে দেখো NH4 মানে কি? ওখানে 2টো নাইট্রোজেন আছে, তাহলে ওখান থেকে তুমি নাইট্রোজেন পেয়ে গেলে। হয়েছে। এবারে NH4 মানে ওখানে 8টা হাইড্রোজেন আছে, 8টা হাইড্রোজেন থেকে কটা জল পাবে? 4টা জল পাবে। আর কি পড়ে থাকলো? 2টো ক্রোমিয়াম আর 3টে অক্সিজেন, তাহলে Cr2O3। দেখো নাইট্রোজেন পেয়ে গেছো। থার্ড প্রসেস, সোডিয়াম অ্যাজাইড। তাহলে সোডিয়াম অ্যাজাইড মানে কি? NaN3। এই N3 স্ট্রাকচারটা কি হয়? N ডাবল বন্ড N, এটা হয়ে যায় মাইনাস প্লাস মাইনাস। তাহলে ওভারঅল এটা কীভাবে লিখতে পারো? N3-, কারণ মাইনাস প্লাস একটা কেটে যাবে, একটা মাইনাস পড়ে থাকবে। তাহলে N3- আর সোডিয়ামের জন্য ওখানে থাকবে Na+। তাহলে এটাকে যখনই তুমি হিট করবে এখান থেকে নাইট্রোজেন গ্যাসটা বেরিয়ে যাবে। তাই নাইট্রোজেন গ্যাস বেরিয়ে যাবে, তার সাথে সোডিয়াম পড়ে থাকবে। যদি বেরিয়াম অ্যাজাইডকে তুমি হিট করো তাহলে ওখানেও N3 আছে, N3টা বেরিয়ে যাবে, মানে সোডিয়াম। দেখো বেরিয়াম অ্যাজাইড, তাহলে BaN3 N3টা কী বললাম? মাইনাস হিসাবে থাকে, তাহলে বেরিয়ামটা 2+ হিসাবে থাকে। তাহলে একটা বেরিয়াম কটা N3কে নেবে? 2টোকে। তাহলে এটাকে যখন হিট করবে তাহলে N3 থেকে কী পাবে? নাইট্রোজেন। আর বেরিয়াম থেকে বেরিয়াম, ব্যাস। তাহলে এইভাবে তুমি নাইট্রোজেনকে প্রিপেয়ার করতে পারো। আচ্ছা, এরপরে ইন্ডাস্ট্রিতে যে মেথডটা ইউজ করা হয় সেখানে কি করা হয়? বায়ুটাকে ঠান্ডা করা হয়, ঠান্ডা করে সেটাকে লিকুইডে পরিণত করা হয়, তারপরে সেটাকে আংশিক পাতন করা হয়। তাহলে কি কেসটা হয়? ধরো বায়ুটাকে ঠান্ডা করে দিয়েছো, তারপর লিকুইড করেছো, ওটাকে এরকম ধরো একটা বিকারের মধ্যে নিয়েছো, তারপরে এটাকে যখন হিট করবে তাহলে এই লিকুইডের মধ্যে কি আছে? নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, বিভিন্ন নিষ্ক্রিয় গ্যাস আছে, আদার্স গ্যাস আছে। তাহলে নাইট্রোজেনটা কত পার্সেন্ট থাকে? প্রায় ধরো 78% আছে। তাহলে এটাকে যখনই হিট করবে এরকম সেটআপটা করা হয়। এখানে একটা কনডেন্সার লাগানো থাকে, যেখানে একদিক থেকে ঠান্ডা জল ঢোকে, এদিক থেকে ঠান্ডা জল বেরোয়। তাহলে এই যে গ্যাসগুলো থাকে তার মধ্যে সবচেয়ে বয়লিং পয়েন্ট কার কম? নাইট্রোজেনের। তাই নাইট্রোজেনের বয়লিং পয়েন্ট যদি কম হয়, নাইট্রোজেনটা আগে বাষ্পীভূত হবে। তাহলে বাষ্পীভূত হলে এখানে বাষ্প জমা হবে, তারপরে নল দিয়ে যখনই আসবে তখন এই যে ঠান্ডা জলের সংস্পর্শে এলে এটা তরলে পরিণত হবে। তাহলে তরলে পরিণত হলে এদিকে তরলটা জমা হবে। তাহলে এইভাবে N2কে তৈরি করা হয় ইন্ডাস্ট্রিতে। বোঝা গেল? এরপরে ফিজিক্যাল প্রপার্টি যেগুলো আছে সেগুলো একটু বইয়ে দেখে নেবে। আচ্ছা, এরপর দেখো কেমিক্যাল প্রপার্টি বা রাসায়নিক ধর্ম। তাহলে ওখানে ফার্স্ট যেটা বিক্রিয়াগুলো লেখানো আছে সেটা হচ্ছে সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া। তাহলে সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়াগুলো কীরকম হয় এগুলো আমি আগের ক্লাসে দেখিয়েছিলাম। কি বলেছিলাম? যোজ্যতা যেরকম হবে সেইভাবে তুমি যুক্ত করবে, আর কিছু না। অক্সিজেনের সাথে বিক্রিয়া, তাহলে নাইট্রোজেন যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? 2NO উৎপন্ন করবে। এই বিক্রিয়াটা কোথায় দেখিয়েছিলে? সেই তড়িৎ স্ফুলিঙ্গের সাথে বিক্রিয়া বা তড়িৎ স্ফুলিঙ্গের মাধ্যমে বিক্রিয়া, এই বিক্রিয়াটা দেখিয়েছিলাম, তাই না? আচ্ছা, এরপরে এই যে NO গ্যাসটা উৎপন্ন হলো, এখানে তুমি যদি আবার অক্সিজেন দাও তাহলে নাইট্রোজেনে অলরেডি একটা অক্সিজেন আছে, আবার একটা অক্সিজেন দিলে সেটা NO2 হয়ে যাবে। এই NO2তে যদি জল দিয়ে দাও কী হবে? HNO3 হয়ে যাবে, নাইট্রিক অ্যাসিড। ক্লিয়ার?
আচ্ছা, এই যে তুমি NO থেকে NO2 এখান থেকে HNO2 উৎপন্ন করলে বা HNO3 উৎপন্ন করলে, এইটাকে বলা হয় বার্কল্যান্ড আইড পদ্ধতি। তাহলে NO থেকে NO2, NO2 থেকে HNO3, ওখানে জল মিশিয়ে দিলে HNO3 হয়ে যায়। তাহলে এই প্রসেসটাকে কী বলে? বার্কল্যান্ড আইড পদ্ধতি। ক্লিয়ার? এরপরে যখন তুমি নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া করাবে, কি উৎপন্ন করবে? অবভিয়াসলি অ্যামোনিয়া। এগুলো লোয়ার ক্লাসে ছিল। এরপরে যখন বোরন আর সিলিকনের সাথে নাইট্রোজেন বিক্রিয়া করবে, তখন কি উৎপন্ন হবে? তাহলে বোরনের যোজ্যতা যখন সেটা নাইট্রোজেনের সাথে যুক্ত হয়, তখন কত হবে? +3। তাহলে নাইট্রোজেন কত হয়? -3। তাহলে একটা বোরনের সাথে একটা নাইট্রোজেন থাকবে, ব্যাস হয়ে গেল। এবারে সিলিকন। তাহলে সিলিকন যখন নাইট্রোজেনের সাথে যুক্ত হবে, সিলিকনের যোজ্যতা হবে +4। তাহলে সিলিকন +4, নাইট্রোজেন -3। তাহলে কী করবে? Si3N4। তাহলে এটা যদি +4, এটা -3 হয়, তাহলে দেখো, তাহলে 3টে সিলিকন আছে, যদি +4 হয় +12, 4টা নাইট্রোজেন আছে, যদি -3 হয় -12, তাহলে +12 -12 ওভারঅল নিউট্রাল হয়ে গেল। ক্লিয়ার? এরপরে যখন তুমি অ্যালুমিনা মানে Al2O3, তাহলে অ্যালুমিনাকে যখন তুমি নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করাবে ইন প্রেজেন্স অফ কার্বন, হাই টেম্পারেচারে বিক্রিয়াটা করানো হয়, তখন কি উৎপন্ন হবে? তাহলে অ্যালুমিনিয়াম, নাইট্রোজেন দেখতে পাচ্ছ, কার্বন আর অক্সিজেন দেখতে পাচ্ছ। তাহলে কার্বন অক্সিজেন থেকে তুমি তৈরি করবে কার্বন মনোক্সাইড, আর অ্যালুমিনিয়াম নাইট্রোজেনের সাথে কি তৈরি করবে? অ্যালুমিনিয়াম নাইট্রাইড। তাহলে অ্যালুমিনিয়াম +3 হয়, নাইট্রোজেন -3 হয়, ব্যাস। এরপরে ক্যালসিয়াম কার্বাইড, এই বিক্রিয়াটা ইম্পর্ট্যান্ট। তাহলে ক্যালসিয়াম কার্বাইড মানে CaC2, এর গঠন কীরকম হয়? C≡C, কার্বনে মাইনাস, আর এখানে Ca2+, বোঝা গেল? তাহলে কার্বনের 2+এর সাথে ক্যালসিয়ামের 2+এর সাথে ওই কার্বনের 2 মাইনাস ওভারঅল যুক্ত হয়ে থাকে। তাহলে এখানে যখন তুমি নাইট্রোজেন দিয়ে দেবে হাই টেম্পারেচারে, তখন কি হয়? CaCN2। তাহলে C এর যোজ্যতা হচ্ছে +2, আর 2 CN -1। তাহলে CaCN2 উৎপন্ন হয়, এর সাথে কি উৎপন্ন হয়? কার্বন, এর সাথে কার্বন। তাহলে এই CaCN2 বা ক্যালসিয়াম সায়ানামাইড, এটা এবং কার্বনের মিশ্রণটাকে কী বলা হয়? নাইট্রোলিম। কেন ইম্পর্টেন্ট বললাম? এই যে নাইট্রোলিমটা উৎপন্ন হয়, এটা জমিতে সার হিসাবে ব্যবহার করা হয়, আর পরীক্ষায় জিজ্ঞেস করে যে নাইট্রোলিমটা কার কার মিশ্রণ বা নাইট্রোলিমে কী উপাদান থাকে, হয়েছে। এরপরে কোশ্চেন হচ্ছে নাইট্রোলিমটা সার হিসাবে ব্যবহার করা যায় কেন? তাহলে যখনই তুমি ওই CaCN2কে মাটিতে দেবে, সেটা জলের সাথে বিক্রিয়া করবে, সেখান থেকে উৎপন্ন হবে ক্যালসিয়াম কার্বনেট আর NH3, বোঝা গেল? এই যে NH3টা উৎপন্ন হলো, এই NH3টা নাইট্রোজেন ঘটিত বা অ্যামোনিয়া ঘটিত ওখানে সার উৎপন্ন করে, বোঝা গেল? তাহলে মাটির জলের সাথে ওই ক্যালসিয়াম সায়ানামাইড তার উপাদানটি বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? ক্যালসিয়াম কার্বনেট আর NH3। ওই NH3টা অ্যামোনিয়া ঘটিত সার উৎপন্ন করবে, এটা গেল ফার্স্ট। এরপরে যখন ওই ক্যালসিয়াম সায়ানামাইডটা কার্বন ডাইঅক্সাইড আর জলের সাথে বিক্রিয়া করবে, আগেরটা বিক্রিয়া করছিল জলের সাথে, যদি কার্বন ডাইঅক্সাইড আর জলের সাথে বিক্রিয়া করে, এখানেও ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করবে, কিন্তু তার সাথে উৎপন্ন হয় NH2CO NH2, এটাকে বলা হয় ইউরিয়া। ইউরিয়া একটা সার, আমরা জানি, বোঝা গেল? তাহলে জলের সাথে বিক্রিয়া করলে উৎপন্ন করে অ্যামোনিয়া, যেখান থেকে অ্যামোনিয়া ঘটিত সার উৎপন্ন হয়। আর যদি কার্বন ডাইঅক্সাইড আর জলের সাথে বিক্রিয়া করে, এখানে ক্যালসিয়াম কার্বনেট, তার সাথে ইউরিয়া উৎপন্ন হয়। ইউরিয়া একটা সার, আমরা জানি। এরপরে হচ্ছে সক্রিয় নাইট্রোজেন বা অ্যাক্টিভ নাইট্রোজেন, এটা কি? তাহলে নাইট্রোজেনের মধ্যে ট্রিপল বন্ড থাকে, তাহলে এই বন্ডটা খুব স্টেবল, আমরা জানি। তাহলে যদি তুমি ওখানে তড়িৎক্ষরণ করানো মানে কি? ওখানে প্রচুর হাই পরিমাণে টেম্পারেচার তৈরি করা, তাহলে কী হবে? ট্রিপল বন্ডটা ভেঙে যাবে। তাহলে 2টো নাইট্রোজেন আছে, তাই ট্রিপল বন্ডটা ভেঙে 2টো নাইট্রোজেন তৈরি করবে। এই নাইট্রোজেনটা খুবই সক্রিয়, মানে খুব ফাস্ট রিয়াকশান করে, হয়েছে। আর এদের বর্ণটা কি হয়? হলুদ গোলাপি। তাহলে যখনই তুমি নাইট্রোজেন গ্যাসকে রেখে ওখানে তড়িৎক্ষরণ করাবে, তখন তুমি হলুদ গোলাপি বর্ণের একটা আলো দেখতে পাবে, যেটা কার ইন্ডিকেশান দেয়? যে ওখানে সক্রিয় নাইট্রোজেন তৈরি হয়ে গেছে, বোঝা গেল? ওকে।
এরপরে যখন এই নাইট্রোজেনটাকে তুমি বিক্রিয়া করাবে, সক্রিয় নাইট্রোজেনটাকে কার সাথে? অ্যাসিটিলিনের সাথে, তখন কী করতে হবে? সায়ানোজেন উৎপন্ন হবে। তাহলে সি সিঙ্গেল বন্ড সি, এদিকে ট্রিপল বন্ড এন, এদিকে ট্রিপল বন্ড এন, এটাকে তুমি এরকমও লিখতে পারো সিএন সিএন। এটা হচ্ছে সায়ানোজেন, তার সাথে হাইড্রোজেন গ্যাস। বোঝা গেল? যদি মিথেন রাখো তাহলে মিথেনে একটা হাইড্রোজেন আছে, আর এদিকে ধরো 3টে হাইড্রোজেন আছে। তাহলে এখানে যদি সক্রিয় নাইট্রোজেন দিয়ে দাও কী হবে? HCN। তাহলে এটাকে বলা হয় হাইড্রোজেন সায়ানাইড, তার সাথে 3টে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় আর কি। ব্যালেন্স করে দেখে নেবে। তাহলে যদি অ্যাসিডিনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবে সায়ানোজেন, যদি মিথেনের সাথে বিক্রিয়া করে তাহলে উৎপন্ন করবে হাইড্রোজেন সায়ানাইড। এরপরে আচ্ছা ব্যবহারগুলো পড়ে নেবে, কী জন্য ব্যবহার করা হয়। আচ্ছা এরপরের টপিক হচ্ছে অ্যামোনিয়া। তাহলে অ্যামোনিয়া কী করে উৎপন্ন করবে? একটা জিনিস মনে রাখবে, অ্যামোনিয়াম ঘটিত যতগুলো লবণ আছে, কি বললাম? অ্যামোনিয়াম ঘটিত যতগুলো লবণ আছে সব লবণগুলো থেকে তুমি অ্যামোনিয়া পাবে। তাহলে ওখানে যে বিক্রিয়াগুলো লেখানো আছে, ওখানের ফার্স্ট 5টা বিক্রিয়া দেখবে ওই অ্যামোনিয়াম ঘটিত লবণ, মানে NH4+ ঘটিত লবণ ওখানে আছে। তাহলে এই NH4+ ঘটিত লবণ যতগুলো আছে সবগুলোই দেখো অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়েছে। ক্লিয়ার? এরপরে ওই অ্যামোনিয়াম ঘটিত লবণ কী আছে সেটার উপর ডিপেন্ড করে সাইড প্রোডাক্টগুলো লেখা হয়। কীরকম? ধরো NH4Cl আছে, ওখানে তুমি দিয়েছ ক্যালসিয়াম হাইড্রক্সাইড, তাহলে এখান থেকে কী পাবে? NH4+ Cl-, এখান থেকে কী পাবে? Ca2+ 2OH-। ক্লিয়ার? তাহলে NH4 থাকা মানে ওখানে তুমি অ্যামোনিয়া পেয়ে গেছো আগেই। তাহলে ক্যালসিয়াম আছে, Cl আছে, এখান থেকে কী পাবে? CaCl2। OH আছে, আর অ্যামোনিয়া থেকে NH3 তৈরি হচ্ছে, তাহলে একটা হাইড্রোজেন বাকি থাকছে, ওখান থেকে পাবে জল। তাহলে এইভাবে প্রোডাক্টগুলো লিখতে হবে। তাহলে বাদ বাকি যে রিয়াকশানগুলো আছে 5টা রিয়াকশানের মধ্যে বাকি 3টে রিয়াকশান ট্রাই করবে। আর একটা রিয়াকশান মনে রাখতে হবে, মানে সাইড প্রোডাক্ট জানার জন্য মনে রাখতে হবে। এমনিতে তুমি বুঝতে পেরে যাবে যে ওখানে অ্যামোনিয়াই উৎপন্ন হবে। কোন রিয়াকশানটা? 3 নম্বর রিয়াকশানটা, NH4 হোল 3 PO4। তাহলে এখানে যখন তুমি হিট করবে, যেহেতু অ্যামোনিয়াম ঘটিত লবণ, এখান থেকে তুমি অ্যামোনিয়া তো পাবেই। এই যে ফসফরাস ঘটিত যৌগটা আছে বা আয়নটা আছে, এখান থেকে তুমি পাবে P2O5 বা ফসফরাস পেন্টঅক্সাইড, সাথে কমপ্লিমেন্টারি জল। তাহলে এই যৌগটার জন্য বললাম আর কি। তাহলে পরীক্ষার পার্সপেক্টিভ থেকে খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয়, বাট তাও। তাহলে 5টার মধ্যে 4টা রিয়াকশান তুমি এই উপরে যেরকমভাবে দেখালাম আয়ন ভেঙে এরকম করে দিতে পারবে। শুধুমাত্র এই রিয়াকশানটা একটু খেয়াল রাখতে হবে যে ফসফেট ঘটিত যখন কোনো লবণ থাকবে সেক্ষেত্রে আমার ফসফরাস পেন্টঅক্সাইড সাইড প্রোডাক্ট হিসাবে উৎপন্ন হবে। ক্লিয়ার? এরপরে লাস্ট দুটো যে রিয়াকশান লেখা আছে, ম্যাগনেসিয়াম নাইট্রাইট আর অ্যালুমিনিয়াম নাইট্রাইট, তাহলে ওখানে কী করে প্রোডাক্টগুলো মনে রাখবে? তাহলে Mg3N2 এখানে আছে তোমার জল বা আদ্র বিশ্লেষণ তুমি করেছো, তাহলে নাইট্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, তার জন্য উৎপন্ন হবে NH3। ম্যাগনেসিয়াম আছে, তাহলে এখান থেকে তুমি হাইড্রোজেন নিয়েছো, OH পড়ে আছে, তাহলে MgOH মিটে গেল। ধরো অ্যালুমিনিয়াম নাইট্রাইট, এখানেও জল দিয়েছো, তাহলে এখানে নাইট্রোজেন, এখানে হাইড্রোজেন একটা নিচ্ছ, তাহলে NH3, এখানে অ্যালুমিনিয়াম, এখানে OH, মানে AlOH3। তাহলে ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, হাইড্রোজেন নাইট্রোজেন থেকে NH3, ব্যাস। এরপরে শিল্প পদ্ধতি, অ্যামোনিয়ার শিল্প পদ্ধতি। তাহলে আমরা এই রিয়াকশানটা ক্লাস 7 বা 8-এ দেখেছিলাম যে নাইট্রোজেনের সাথে যখন হাইড্রোজেন বিক্রিয়া করানো হয় তখন অ্যামোনিয়া উৎপন্ন হয়। তো ওখানে টেম্পারেচার ছিল, প্রেসারও ছিল, ওটা আগের ক্লাসেই ছিল। ওখানে অনুঘটক হিসাবে কি ইউজ করা হয়? আয়রন অক্সাইড। আর উদ্দীপক হিসাবে অ্যালুমিনা বা K2O হয়েছে। আচ্ছা এরপরে লাইকার অ্যামোনিয়া কাকে বলে? তাহলে 1 আয়তন জলে কি বলেছিলাম যে 1000 আয়তন NH3 গ্যাস দ্রবীভূত হতে পারে। জলে NH3 এর দ্রাব্যতা খুব বেশি, কারণ ওখানে হাইড্রোজেন বন্ডিংটা খুব ভালো হয়, তার জন্য 1 আয়তন জলে মানে 1 ml জলে 1000 ml পর্যন্ত NH3 গ্যাস দ্রবীভূত হতে পারে, এত বেশি দ্রাব্যতাও। তাহলে এই যে দ্রবণটা উৎপন্ন হয় এটাকে বলা হয় লাইকার অ্যামোনিয়া। হলো। এরপরে কেমিক্যাল প্রপার্টি বা রাসায়নিক ধর্ম।
তাহলে এই যে NH3 আছে এটাকে তুমি যদি HCl এর সাথে বিক্রিয়া করাও তাহলে NH3 কী করবে, একটা H প্লাস নেবে, তাহলে কী তৈরি করবে NH4 প্লাস, আর ওখানে Cl মাইনাসটা পড়ে থাকবে, তাহলে কী উৎপন্ন করলো NH4Cl, যেটা সাদা রঙের ধোঁয়ার রূপে থাকে। তাহলে এটা একটা আইডেন্টিফিকেশান টেস্ট বলতে পারো। তাহলে কোনো জারে যদি অ্যামোনিয়া থাকে তুমি যদি ওখানে HCl দিয়ে দাও NH4Cl এর সাদা ধোঁয়া উৎপন্ন হবে। ক্লিয়ার? এরপর ধরো NH3 ওখানে জল দিয়েছো, তাহলে এখান থেকে কী পাবে H প্লাস OH মাইনাস, তাহলে NH3টা একটা লুইস ক্ষারক, তাহলে ওই নাইট্রোজেনের লোন পেয়ার দেবে H প্লাসকে, তার জন্য এখান থেকে উৎপন্ন হবে NH4 প্লাস সাথে OH মাইনাস, তাহলে এটা হলো NH4OH বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এরপরে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এখানে যদি তুমি H2SO4 দিয়ে দাও কী উৎপন্ন করবে, তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কী হিসাবে থাকে NH4 প্লাস OH মাইনাস, H2SO4 কী হিসাবে থাকে 2H প্লাস SO4 2 মাইনাস, তাহলে এই যে OH আছে এটা H প্লাসের সাথে বিক্রিয়া করে জল উৎপন্ন করবে, তাহলে NH4 প্লাস আছে এখানে SO4 2 মাইনাস আছে, তাহলে একটা SO4 2 মাইনাস দুটো NH4 প্লাসকে নিতে পারবে, তাহলে কী উৎপন্ন করবে NH4 এর হোল টু SO4, তাহলে অ্যামোনিয়াম সালফেট। ব্যাস। এরপরে অ্যামোনিয়া জটিল যৌগ গঠন করে, তাহলে জটিল যৌগ গঠন কীভাবে করবে, ধরো তুমি নিয়েছো Ag প্লাস, এখানে মনে রাখবে যে ধাতুটা নেবে তার চার্জ যত হবে তার ডবল পরিমাণ অ্যামোনিয়া সে জটিল যৌগে রাখতে পারবে। তাহলে Ag প্লাসের চার্জ কত +1, তাহলে এ কতগুলো NH3 নিতে পারবে দুটা, তাহলে জটিল যৌগের সংকেত কী হবে, তাহলে Ag আছে আর দুটো NH3 আছে, তাহলে Ag NH3 হোল টু বাইরে প্লাস হলো। এইটা হয় কালারলেস। এই রিয়াকশানগুলো ইম্পর্টেন্ট, এই যে কালারফুল জিনিস চলে আসছে না এগুলো ইম্পর্টেন্ট। তাহলে এটা হচ্ছে কালারলেস। ধরো Cu2 প্লাস আছে, তাহলে Cu2 প্লাস মানে কত চার্জ, এখানে 2 চার্জ আছে, কটা NH4 নেবে 4টা, তাহলে কী হবে Cu NH3 হোল 4 বাইরে 2 প্লাস। বোঝা গেল? এটা হয় নীল বর্ণের। আর ক্যাডমিয়াম 2 প্লাসের সাথে ওরকম 4টা NH3 দেবে, ওটা হয় বর্ণহীন। ক্লিয়ার? এরপরে হ্যালোজেনের সাথে বিক্রিয়া, তাহলে হ্যালোজেনের সাথে বিক্রিয়ায় কী হয়, তাহলে অ্যামোনিয়াকে যখন তুমি অতিরিক্ত পরিমাণে নেবে তখন তোমার উৎপন্ন হবে নাইট্রোজেন গ্যাস, যদি হ্যালোজেনকে অতিরিক্ত পরিমাণে নাও তখন উৎপন্ন হবে নাইট্রোজেনের ট্রাইহ্যালাইড। এই দুটো জিনিস মনে রাখবে। তাহলে অ্যামোনিয়া যদি বেশি পরিমাণে থাকে সেক্ষেত্রে উৎপন্ন হবে নাইট্রোজেন গ্যাস, আর যদি হ্যালোজেনটা বেশি পরিমাণে থাকে সেক্ষেত্রে হবে ট্রাইহ্যালাইড। কারণ কি, যদি হ্যালোজেন বেশি করে থাকে সব হাইড্রোজেনগুলোকে প্রতিস্থাপিত করে দেবে। তাহলে ধরো 8টা NH3 আছে আর ওখানে 3টে Cl2 আছে, আর একটা জায়গায় NH3 আছে আর 3টে Cl2 আছে, তাহলে প্রথমটাতে দেখো অ্যামোনিয়ার পরিমাণ বেশি, তাহলে ওখান থেকে উৎপন্ন হবে নাইট্রোজেন গ্যাস। তাহলে অ্যামোনিয়া বেশি আছে, ক্লোরিন কম আছে, তাহলে নাইট্রোজেন গ্যাস তো উৎপন্ন হয়ে গেছে, আর কি পড়ে আছে ওখানে হাইড্রোজেন পড়ে আছে, নাইট্রোজেন পড়ে আছে আর Cl পড়ে আছে, তাহলে কি উৎপন্ন হবে NH4Cl। সেকেন্ড রিয়াকশানে দেখো ক্লোরিনের পরিমাণ বেশি, তাহলে সব হাইড্রোজেনগুলোকে বের করে সব ক্লোরিনগুলো ঢুকে যাবে, তাহলে NCl3, তার সাথে অবভিয়াসলি 3টে HCl। তাহলে ব্রোমিনের সাথেও সেম টাইপের রিয়াকশান করে, কিন্তু আয়োডিনের সাথে একটু আলাদা ধরনের রিয়াকশান করে। তাহলে এখানে বেশি কমের কোনো ব্যাপার থাকে না। তাহলে যখন তুমি দুটো অ্যামোনিয়ার সাথে 3টে আয়োডিন বিক্রিয়া করবে, এটা একটু মনে রাখতে হবে, হ্যাঁ, দুটো অ্যামোনিয়ার সাথে 3টে আয়োডিনকে বিক্রিয়া করালে ওখানে কি উৎপন্ন হয় নাইট্রোজেন ট্রাই আয়োডাইড অ্যামোনিয়েট, মানে নাইট্রোজেনের আয়োডাইড উৎপন্ন হবে, সেটা অ্যামোনিয়াটের অবস্থায় থাকবে, মানে অ্যামোনিয়ার সাথে যুক্ত অবস্থায় থাকবে। হলো, তার সাথে 3টে HI উৎপন্ন করবে, মিটে গেল। তাহলে এই যে যৌগটা উৎপন্ন হলো এটাকে তুমি যদি শুষ্ক অবস্থায় আঘাত করো কি উৎপন্ন হবে নাইট্রোজেন গ্যাস, আয়োডিন আর NH4I। এই যে দুটো নাইট্রোজেন আছে তার জন্য নাইট্রোজেন গ্যাস, I3 আছে মানে আয়োডিন বেশি আছে তার জন্য I2 আর NH4I। ব্যাস হয়ে গেল। এরপরে 4টা রিয়াকশান বলবো, এই 4টা রিয়াকশানে দেখবে দুটো NH3 ইউজ হচ্ছে এই 4টা রিয়াকশানে। ফার্স্ট রিয়াকশান হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের সাথে, সেকেন্ড রিয়াকশান হচ্ছে জলের সাথে,
তাহলে এখানেও দুটো NH3 বিক্রিয়া করবে, এখানেও দুটো NH3 বিক্রিয়া করবে। আচ্ছা, এরপরে সোডিয়ামের সাথে এখানেও দুটো NH3 বিক্রিয়া করবে, পটাশিয়ামের সাথে এখানেও দুটো NH3 বিক্রিয়া করবে। তাহলে কার্বন ডাইঅক্সাইড, জল, সোডিয়াম, পটাশিয়াম এগুলোর সাথে দুটো NH3 বিক্রিয়া করে। তাহলে যখন কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করাবে দুটো NH3, তাহলে কি উৎপন্ন হয়? NH2COO মাইনাস আর NH4 প্লাস। বোঝা গেল? তাহলে একটা অ্যামোনিয়া থেকে হাইড্রোজেন বেরিয়ে গেছে, মানে NH2 মাইনাস উৎপন্ন করবে। তাহলে ওই NH2টা এই COOর সাথে NH2COO মাইনাস, তাহলে ওই যে হাইড্রোজেনটা বেরিয়েছিল ওটা আর একটা অ্যামোনিয়া গ্রহণ করে NH4 প্লাস উৎপন্ন করবে। তাহলে NH2COO মাইনাস NH4 প্লাস, এটাকে বলা হয় অ্যামোনিয়াম কার্বামেট। তাহলে এটাকে যখন তুমি হিট করবে, এখান থেকে কী হবে? জল বেরোবে। কী করে? এই যে চারটা হাইড্রোজেন আছে, এখান থেকে দুটো হাইড্রোজেন, এখান থেকে একটা অক্সিজেন, তাহলে NH2CO NH2 আর জল, তাহলে ইউরিয়া উৎপন্ন হলো। এরপরে জলের সাথে বিক্রিয়া। তাহলে এই জলের সাথে যখন বিক্রিয়াটা হয়, তখন এখানে কার্বন ডাইঅক্সাইড যদি প্রেজেন্ট থাকে, তখন কি উৎপন্ন হয়? ওই অ্যামোনিয়াম কার্বনেটে উৎপন্ন হয়। তাহলে NH4 CO3, তাহলে অ্যামোনিয়াম কার্বনেট মানে কি হলো এখানে কেসটা? তাহলে এই CO3টা CO3 2- হিসাবে থাকে। তাহলে CO3 যদি 2- হয়, এখানে কটা NH4 প্লাস থাকবে? অবভিয়াসলি দুটো। তাহলে দুটো NH4 প্লাস আর একটা CO3 2- যুক্ত হয়ে এই অ্যামোনিয়াম কার্বনেট উৎপন্ন হবে। আর আগেরটা কী ছিল? অ্যামোনিয়াম কার্বামেট। তাহলে দুটো রিঅ্যাকশন হয়ে গেল। এরপরে যখন তুমি সোডিয়ামের সাথে বিক্রিয়া করাবে, তাহলে ওখান থেকে হাইড্রোজেন গ্যাসটা বেরোবে। তাহলে কী পড়ে থাকবে? NH2। তাহলে NH2টা সোডিয়ামের সাথে মিশে NaNH2 উৎপন্ন করবে, কারণ Na প্লাস NH2 মাইনাস হিসাবে থাকে। পটাশিয়ামের সাথে বিক্রিয়া, তাহলে এই ক্ষেত্রেও হাইড্রোজেন গ্যাসটা বেরিয়ে যাবে। তাহলে কী পড়ে আছে? NH2 মাইনাস। তাহলে পটাশিয়ামটা NH2 মাইনাসের সাথে বিক্রিয়া করে K প্লাস NH2 মাইনাস উৎপন্ন করবে। তাহলে এই যে NaNH2 এটাকে বলা হয় সোডামাইড, KNH2 এটা হচ্ছে পটাশিয়াম অ্যামাইড। হলো। এরপর একটা বিকারক আছে, সেই বিকারকটা খুবই ইম্পর্ট্যান্ট। কি বিকারক? নেসলার বিকারক। তাহলে নেসলার বিকারকের কাজ কি? অ্যামোনিয়ার শনাক্তকরণের জন্য ব্যবহার করা হয় নেসলার বিকারকটাকে। তাহলে নেসলার বিকারকটা কি? পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড এর ক্ষারীয় দ্রবণ। তাহলে পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড মানে K2HgI4, এটা হচ্ছে পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড এর ক্ষারীয় দ্রবণ, মানে এখানে তুমি একটু KOH দিয়ে দাও। তাহলে এটা হচ্ছে নেসলার বিকারক, পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড এর ক্ষারীয় দ্রবণ। তাহলে যখন NH3 সাথে এটা বিক্রিয়া করবে, কি উৎপন্ন করবে? মিলনস বেস এর আয়োডাইড। তাহলে মিলনস বেসের আয়োডাইডের সংকেত কি? ইম্পর্টেন্ট রিঅ্যাকশান, হ্যাঁ, মনে রাখতে হবে। তাহলে NH2 HgO HgI, তাহলে এই ইউনিটটা মনে রাখবে যে HgO Hg, এর পাশে একটা NH2, এর পাশে একটা I, এটা হচ্ছে মিলনস বেস এর আয়োডাইড। এটা কালার কি হয়? ব্রাউন বা বাদামি। এর সাথে উৎপন্ন হবে KI আর জল, যদিও KI জলটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয়, এই যৌগটা ইম্পর্টেন্ট, মিলনস বেসটা। হলো। তাহলে এই ক্লাসে এতটাই থাক। নেক্সট ক্লাসে ওই অ্যামোনিয়ার যে জারণ, ওই বিক্রিয়াগুলো আর ওই নাইট্রোজেনের যে বিভিন্ন অক্সাইড আছে, ওই বিক্রিয়াগুলো দেখব। থ্যাংক ইউ।